এইভাবে মানে নোংরামি করছে। তো এত কিছু মাঝখানে ভালো থাকে কি করে মানুষ? চেষ্টা করছিলাম ভালো থাকার জন্য, কিন্তু ভালো থাকতে দিচ্ছে কোথায়? কি হয়েছিল নিজেদের মধ্যে? তো হয়েছে আর কি, মানে আমার সমস্ত সয় সম্পত্তি দখল করার জন্য আর মানে অবৈধভাবে ভোগ দখল করার জন্যই আসলে এই জিনিসগুলো নোংরা ভাবে প্রেজেন্ট করছে, যেটা আদৌ সত্য না। এর কোনো বিন্দু মাত্র সত্যতা যদি থাকতো তাহলে আমি কিছু বলতাম না। পুরোটাই মিথ্যে বানোয়াট এবং আমার সয় সম্পত্তি এর আগে টাকা পয়সা তারা আত্মসাৎ করেছিল এবং শুধু বাকিটা হজম করার জন্য এখন মানে আমাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। আপনার মা, বোন, ভাই তারাই আত্মসাৎ করতেছে? যুগে যুগে তাই হয়ে আসছে। পরিবারে যখন একজন কামায় তখন বাকিরা সব শত্রু হয়ে যায়। হঠাৎ করে দূরত্বটা কেন? আপনি জানেন না, পুরো ইন্ডাস্ট্রি সবাই জানে। হ্যাঁ 95 থেকে আমি আমার ফ্যামিলিকে মানে সাপোর্ট করছি, মানে কি আমার নিজের লাইফের দিকে আমি তাকাইনি। আমার ভালো লাগা, মন্দ লাগা, খারাপ লাগা কোনো কিছুই দেখি, শুধু মানে অন্ধভাবে আমার ফ্যামিলিকে সাপোর্ট করেছি। আমার ভাই বোনের কাছে ছিলাম, আমার বাবা মা হয়তো তাদেরকে জন্ম দিয়েছে, আমি যতটুকু পারছি তাদেরকে মানুষ করার জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এখন বলতে হচ্ছে যে তারা মানুষ হয় নাই। তারা হচ্ছে মানে একদম কি বলবে, অর্থলোভী, মানে এক একজন বোনাফাইড ক্রিমিনাল হয়ে গেছে। উপরের দিকে থুতু ফেলতে নিচের দিকে আসে। তো এখন বাধ্য হয়ে আমার মুখ খোলা লাগলো। কোন জমিটা নিয়ে মূলত তাই বলতেছে যে 6 বিঘা না করে বলে এই জমিটা নিয়ে দ্বন্দ্ব, আসলে এইটা নাকি অন্য কিছু? আমার সাথে গন্ডগোল তো আমার 2008 থেকে আমার সাথে তাদের ঝামেলা চলছিল। হ্যাঁ, আমি বহুতবার তাদের হাতে পাতার হওয়ার মানে আমি হয়তো মরি নাই, বাট ফিজিক্যালি বহুতবার অ্যাসল্ট হয়েছি। হ্যাঁ, আমার আপন ভাই বলেন, আপন বোন বলেন, আর পালিত ভাই বলেন, মা সহ অনেকবারই আমাকে ট্রাই করছে মেরে ফেলার জন্য। 2018-তে রমনা থানায় আমার মানে জিডি করা হয়েছিল যে আমার 22 লাখ টাকা আলমারি ভেঙে নিয়ে গেছে। তো আমি থানায় জিডি করলাম যে উদ্ধার করেন টিভি সহ। তো ওনারা আমাকে ফোন দিয়ে বলছে আসেন আপনি থানাতে। তো আমি থানায় যেয়ে দেখি বললো যে আপনার আসামি রিকভার হয়েছে। আমি একটু পরে দেখতে পারলাম যে আসামিগুলো আমার সামনে। হ্যাঁ, তো আসামিগুলো হচ্ছে আমার পরিচিত, হচ্ছে আমার ভাই দীপু, পালিত ভাই শামিম, আর আমার সেজ বোন 3 নম্বর যে বোনটা, যার নামে আমার বাবা সমস্ত আমার সমস্ত অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করেছিল আর আমার সয় সম্পত্তি সব ওদের নামে রেখেছিল। ফিরোজা পারভিন, ওনার নাম কি ফিরোজা পারভিন? জি, ফিরোজা পারভিন। আচ্ছা আচ্ছা, উনি ওই দিন আমাকে অভিযোগকে শুনে বলতেছিল আপনি তাকে মারধর করেছেন, হুমকি দিচ্ছেন, আদান ভাইও তাকে তেড়ে যাচ্ছে। মারধর মানে কি? মারধর মানে তো তাহলে চড়াইতে হয়, মাথা বাড়ি দিতে হয়, লাথি দিতে হয়, ইনজুরি দাগ দেখাইতে হয়। তো মুখ দিয়ে বলে দিল যে আপনি আমাকে গালি দিচ্ছেন, মারছেন। এটা আমি তো আপনার সম্পর্কে বলতে পারি যে ভাই আপনি আমাকে গালি দিচ্ছেন, মারছেন। মুখ দিয়ে বললেই হবে, তো প্রমাণ থাকতে হবে না? আমারও তো সে ধাক্কায় ফালাই দিচ্ছে, পেটে লাথি দিচ্ছে, তো এটা তো আমিও বলতে পারি, তাই না? এটা করছে, কিন্তু তারপরে মান সম্মানের খাতিরে বলি নাই। হ্যাঁ, এটা আমারও তো সাক্ষী আছে। আচ্ছা, তো আমি তাদের মারলাম না, ধরলাম না, ছিলাম না, কিছুই না। উল্টা আমি গেছি ওয়াসার একটা নোটিশে। ওয়াসা আমাকে নোটিশ দিয়েছিল শুনানি করতে যে আমার চাচির নামে একটা ওয়াসার লাইন ছিল, যেটা মানে আমার ভাই বোনরা মানে আমার বাবা মারা যাওয়ার পরে এটা ভোগ দখল করে আসছিল জোর জবরদস্তি করে। হ্যাঁ, এখনো তারা ভোগ দখল করছে, যেখানে আমি যাইও না, আমার যাওয়ার ইন্টারেস্টও নেই। হ্যাঁ, তো সেখানে ওই জায়গাটার কথা বলছি, ওই জায়গার পিছনের জমিটা আমার খরিদ সূত্রে আমি মালিক এবং রাস্তা সহকারে ওই জমিটা আমার রেজিস্ট্রি করা, যেটা ওরা রেজিস্ট্রি হয়েছে 2008-এ। আজকে এত বছর ওই জায়গাটা আমার ওদের দখলে আছে, আমার না। আমি আমার মান সম্মানের ভয়তে, হ্যাঁ, বদনামের পাশে এই যে সব কথা বলেই সস্তা কিছু সাংবাদিক নিয়ে উল্টা আমাকে ব্ল্যাকমেলিং করে। হ্যাঁ, উল্টা আরো কি বলে, এই যে গালাগালি করে, সিনকেট করে,
নোংরাভাবে প্রেজেন্ট করে। এই জন্য এই সমস্ত মানে সত্যটাই মিথ্যা বানায় দিয়ে, মিথ্যাটাই সত্য বানায় দেয়, উল্টাপাল্টা করে বলে। কিন্তু আমি এতদিন ভোগ দখল করতেও পারি নাই, আর এখনো পারি না। উল্টা উল্টা আমার জমি তারা দখল করে রাখছে। আচ্ছা, আমার দলিলগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, কাগজ পাঠিয়ে দিচ্ছি। আমার বাবার যে ঘর আছে সেখানে আমার উঠতে দেয় না, তারা দখল করে আছে। তাহলে আমি কোন জমিটা কোন জায়গাটা দখলে আছি আমাকে একটু দেখান প্লিজ। আচ্ছা, আমাকে এখানে একটু ক্লিয়ার করবেন, জমিগুলো আপনার বাবা আপনাকে লিখে দিয়েছিল নাকি আপনি ক্রয় করেছিলেন? আমি এখনই ওপেন ডিক্লেয়ার করে বলছি, আমার বাবার সম্পত্তি থেকে 1 শতক আমি কোনোদিন আমার বাবা মায়ের কাছ থেকে আমি কোনোদিন কোনো কিছু নেইও নাই, ফ্রিতে নেই নাই। হ্যাঁ, টাকা দিয়ে হয়তো কিনে নিয়েছে আমার বাবার অংশ, কিন্তু আমার বাবার কাছ থেকে আমি 95 পর থেকে একটা সালার কামিজও নিয়ে নেই। না, পাইও নাই, নেইও নাই, দেয়ও নাই। ঠিক আছে, যাদেরকে আমি দিছি তারা আমাকে আর কি দিবে? আমার ভাই চাকরিও করে না, আমার বোন চাকরিও বিজনেসও করে নাই, কেউ কিন্তু একটা টাকা ইনকাম আগেও করে না, এখনো করে না। ওই শুধু বসে বসে বোনেরটা খাওয়া শিখছে আর বোনকে গালি দেওয়াই শিখছে। আচ্ছা, আর বোনের টাকায় এখনো পর্যন্ত জীবিকা নির্বাহ করা শিখছে। আচ্ছা, এই জমিগুলোকে আপনি তাহলে বাবার থেকে কিনে নিয়েছিলেন নাকি? হ্যাঁ, বাবার কাছ থেকে কিনে নিয়েছি, সাপ কবলার রেস্টি করে নিয়েছি আমি, কত টাকা দিয়ে কিনে নিয়েছি। অংশরাদি বলতেন এটা কতটুকু? আমার ইন্ডাস্ট্রির সবাই জানে। হ্যাঁ, কম বেশি অনেকের সাথে কথা হয়েছে, বললো আর কি, শুনেছি আর কি। হ্যাঁ, শুনেছি, বাট আপনার মুখ থেকেই প্রথম শুনলাম, অনেকের মুখেই শুনেছি এই কথাগুলো। আচ্ছা, কত কত একর বা কত অংশ জমিটা একটু বলতেন যদি। ওখানে ছিল আমার বাবার অংশের 11 কাঠা। তো 11 কাঠার মধ্যে 6 কাঠা আমি কিনে নিয়েছি, পিছনের অংশ আমাকে দিয়েছে। হ্যাঁ, তো আর বাকি তো আমার সামনে থেকে যে রাস্তা, মানে পিছনের জমিতে যাওয়ার জন্য তো একটা রাস্তা লাগে নাকি? আমি তো ট্রেন দিয়ে যাবো না, বা ওই প্লেন দিয়ে যেতে পারবো না রাস্তায় আমার জায়গায়। তো যাওয়ার জায়গার জন্য আমার রাস্তাটা দরকার। তো ওই রাস্তাটা যতবার আমি চাইতে যাই ততবার এরকম সিনকেট করে, যাতে আমার ওই রাস্তাটা আমি না বের করতে পারি, ওটাও তাদের দখলে থাকে। ওইখানে বেসিক্যালি জায়গা সংক্রান্ত দখল বিষয়ে আমি কোনো কিছুতেই যাই নাই। মাত্র 4 জন লোক নিয়ে কেউ দখল করতে যায়? আপনি আমাকে বলেন তো ভাই। তাহলে তো জমি আমার দখলে থাকতো। আমি 2008 কিনে আমি এখনো কেন ভোগ দখল করতে পারছি না? আপনি জিজ্ঞেস করেন তাদেরকে। দ্বিতীয়ত হচ্ছে, ওখানে ওয়াসার কাজে গেছি, ওয়াসার লিগেল চিঠি মানে আমাকে শুনানির জন্য ডাকছিল, যে ওয়াসার কাজে আমি গেছি। এবং ইলেকট্রিকের যে লাইনটা আমার নামে আছে, এই আমার বাবার নামে যে লাইনটা এখনো তার নামে আছে, আর ওয়াসার যে লাইনটা আমার চাচির কাছ থেকে আমি নিয়েছি, আমার বাবার কাছ থেকে নেইনি। ওটা আমার চাচি আমাকে লিখে দিয়েছে, আমি ওনার পূর্বের টাকা পরিশোধ করে অফিসিয়াল লিগ্যাল যে নিয়ম আছে, নিয়ম মেনে আমি লাইনটা আমার কাছে নিয়েছি। এবং ওয়াসা ওইখানে আমার চাচির কাছ থেকে জানতে গিয়েছিল যে এইটা আপনি আমাকে দিয়েছেন, মানে পপিকে দিয়েছেন কিনা। তো আমার চাচি বক্তব্য সহকারে আমি আপনাকে ভিডিও ফুটেজটা পাঠিয়ে দিচ্ছি, যে ওই হ্যাঁ এই জমির কি যেন ওয়াসার লাইনটা আমি পপিকে দিয়েছি, এই ভিডিও ফুটেজ আছে আমার কাছে, আমি পাঠিয়ে দিচ্ছি। তো এটাকেই তারা মানে সবকিছু তাদেরকে ফ্রিতে পাইতে হবে, যেটা ফ্রিতে তার দখল করে রাখছে। হ্যাঁ, তো ভবিষ্যতে যাতে আমি আমার জমি, টাকা পয়সা আমি ভোগ দখল না করতে পারি, তার জন্য তারা এই কাজগুলো করে। আচ্ছা, এরই মধ্যে আপনি অবগত হয়েছেন আপনার নামে এবং আরেকটা জিনিস কি, আমার নামে যে মিটারটা আছে সরকারি মিটার, সেটা ইলেকট্রিক্যাল ম্যানরা যখন চেঞ্জ করতে যায়, মানে তারা দখল করে, মানে চুরি করে, মানে ব্যবহার করতেছিল। হ্যাঁ, তারা ব্যবহার করছে, তার ভাড়াটিরা ব্যবহার করে, কিন্তু এই ভাড়াটা তারা নিয়ে যায়, কিন্তু কোনো ইলেকট্রিক্যাল লাইন, ওয়াটার লাইন পরিশোধ করে না। পরে এই টাকাগুলো আমি পরিশোধ করি, এবং আমার নামে যে মিটারটা সেটা তারা ইউজ করছে অবৈধভাবে। তো আমি এই ইলেকট্রিক অফিসে কমপ্লেন করেছিলাম যে আমার লাইনটা আমাকে আমার জমিতে দেওয়া হোক। তো ইলেকট্রিক্যাল যখন কাজ করতে যায় অফিস থেকে, তখন তাদেরকে বাধা প্রয়োগ করে, সবসময় গালাগালি করে, মানে খুব নোংরা ভাষায় তাদের সাথে ব্যবহার করতে থাকে। তো লাস্টলি যখন আমার ইলেকট্রিক্যাল লাইন শিফট করতে গেছে, তাদের কাছ থেকে আমার নামে যে মিটারটা, সেটা সরকারি মিটার তারা সিনাই নিয়ে লুকায় রাখছে। তো এই ইলেকট্রিক অফিস থেকে ওই খেয়ালির নামে কিন্তু মামলা হয়েছে সরকারি কর্মকর্তার গায়ে হাত দেওয়ার কারণে। তো আমি হয়তো বোন হিসাবে আমাকে নোংরা ভাবে প্রেজেন্ট করছে, গালি দিচ্ছে, আমি করে দিচ্ছি, বারবার মাফ করছি, কিন্তু
মানে সরকারি লোকজন বা বাইরের লোকজন তো তাকে মাফ করবে না। না না এই যে স্বামীকে দিয়ে আমাকে বারবার খুন করানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, তো এই যে 5 মাস আগে বসুন্ধরাতে বাসায় এনেছে ডিজে কার্ড ঝুলায় 10 জন না 11 জন মিলে ডাকাতি করতে গেছে। হ্যাঁ, আর্মি অ্যারেস্ট করছে। হ্যাঁ, তো তারা তো মাফ করবে না। তো আচ্ছা এই লিঙ্কগুলো আমি আপনাকে দিয়ে আচ্ছা, দিচ্ছি, আচ্ছা, আপনারা দেখলে বুঝতে হ্যাঁ, বুঝতে পারবেন। পেরেছি। আমি আরেকটু বলতে চাই, আপনার মা বলতেছিল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আপনি নিয়ে গেছেন, এই বিদ্যুৎ অবশেষে কোথায় যাবে, কোথায় থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওনারা নিকেতনের 1 লাখ টাকা ভাষা ভাড়া দিয়ে থাকে, যেখানে আমার বোন কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না। তার ইনকাম সোর্সটা কি একটু বলবেন? আপনি তো একটু চাকরি করেন, আর সেটা বেতন পান। উনি কি কত টাকা বেতন পান একটু জিজ্ঞেস করবেন? বা কোন অফিসে চাকরি করেন? বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, সবারই তো একটা ব্যবসায়িক লাইসেন্স আছে কিনা? হ্যাঁ, তো সবারই তো একটা ইনকাম সোর্স আছে। ওনার ইনকাম সোর্সটা একটু জিজ্ঞেস করবেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আমি বলে দিই, তার ইনকাম সোর্স হচ্ছে স্মাগলিং, ড্রাগস ব্যবসা, ওই যে ইয়াবা ব্যবসা করে। 2020-এ রমনা কি বলে খুলনা থানা, সোনাডাঙ্গা থানায় তার নামে আমার বাবা জিডি করছিল এবং তাকে বাসা থেকে বের করে দিচ্ছিল। এই ইয়াবা ব্যবসা বন্ধ করার জন্য বারণ করাতে আমার বাবাকে মারধর করছে এবং সয় সম্পত্তি তার নামে লেখায় নেওয়ার জন্য তাকে মারধর করলে আমার মা সহকারে। আমার মা শিখাইতে চাই, উনি মারতো এবং দুজনে মিলে মানে মারধর করছে এবং সামাজিক ভাবে ডিসিশন হয়েছে, হ্যাঁ, যে ওনাকে বাসা থেকে বের করে দেওয়া হোক। কারণ তখন তো আমার বাবার জানের হুমকি ছিল, আমার জানের হুমকি ছিল। আমি আমার বাবাকে মারতেছে, আমি ঠেকাইতে যে আমি নিজে মার খাইছি এদের হাতে, খেয়ালি এবং খুব খেয়ালির হাতে, স্বামীদের হাতে, আমার মার হাতে। এটা স্বামীর তো একটা ক্যাডার, আমাকে মেরে ফেলতে চাইছিল। হ্যাঁ, অনেক মানে একবার তো মার খাইলো। ওই যে রমনা থানায় জিডি আছে, কিলারকে টাকা দিচ্ছে, আর্মি অ্যারেস্ট করছে বহুতবার তাকে, আমার ছোট ভাইটাকেও, আর বোনটাকেও, আর এই দীপুকেও। আচ্ছা, আর এদের মেন গডমাদার হচ্ছে আমার মা। হ্যাঁ, সে নিজে অন্যায় করে তখন সাপোর্ট করে আমার এই বোন, আর আমার বোন যখন অন্যায় করে তখন উনি সাপোর্টার। আচ্ছা, আপনারা একটু জিজ্ঞাসা করেন তো স্বামীর কে এবং স্বামী কেন অ্যারেস্ট হয়েছে আমরা এবং শুনেছি, তার নামে থানায় জিডি এত মামলা কেন? আমি শুনেছি সে ছাত্রলীগ করতো, পালিয়ে বেড়াচ্ছে, কিছু অপকর্মের সাথে অভিযোগ ওর বয়স শুনেছি। কত যে ছাত্রলীগ করে? শুনেছি ডিজিএফআই, এনএসআই এদের কার্ড ঝুলায় মানুষের কাছ থেকে চাঁদা নেয় আর ড্রাগসের ব্যবসা করে। আমি বলছি বহুতবার ধরা খাইছে, আমি ছাড়াইছি বহুতবার। আচ্ছা আচ্ছা, আপনি আমার ভাই এবং বোন 3 জনের শরীরে ব্লাড টেস্ট করে দেখেন, ড্রাগসের ইয়ে পাবেন এবং তাদের রিপোর্ট আমার কাছে আছে। আপনার তো এই সমস্ত কথা আমি কখনো ফ্লাশ করি নাই, মার্কেও হজম করছি শুধুমাত্র রিপোর্টেশনের কারণে। আমার একটা সুনাম আছে যতটুকুই আছে ভাই, হ্যাঁ, রাষ্ট্রীয় পর্যায়ে যে সম্মানটুকু পাইছি এইটুকুনি খোয়াইতে চাই না, এই ভয়তে আসলে তখন ফ্লাশ করি নাই। কারণ কথাও কিছু বললে বলতো যে নাম আসতো কি পপির বোন, পপির মা, হ্যাঁ, ইয়াবা ব্যবসা করে, পপির ভাই ডাকাতি করতে যে ধরা পড়েছে, সবকিছুর মূলে কিন্তু আগে পপির নামটাই আসতো, ব্যবহার হতো। এই ভয়তে কিন্তু আমি এগুলো লুকাই গেছি, মার খেয়েও চুপ করে গেছি, লাঞ্ছিত হয়েও চুপ করে গেছি। আচ্ছা, যেই ভয়টা করেছে, এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই জানে এগুলা ঘটনা, নতুন করে আমার জানার কিছু নেই। হয়তো মিডিয়াতে যারা 2-1 এখন নতুন আসছে তাদের কাছে এটা নতুন লাগে, বা আমার সম্পর্কে যে সমস্ত নোংরা কথা বলছে, আমাকে মিথ্যাবাদী বানাচ্ছে, আমাকে ভূমিদস্যু বানাচ্ছে, বা বাজে বাজে কথা বলছে, তাহলে মানে একটা শিল্পীর সম্মান কোথায় রাখলো? বুঝতে পেরেছি। আপনার এই নিউজগুলো আসার পর আমাকে অনেকেই ফোন করেছে পার্সোনালি, যে তারা আপনার পরিবারকেই দোষ দিয়েছে, আপনি পজিটিভ সেই বিষয়গুলো আমার কাছে ফোন এসেছে। আরে ভাই, যাদেরকে আমি দিছি, যাদেরকে আমি করছি, তাদের কাছে আমার কি নেওয়ার আছে? তাহলে আমি যদি হইতাম তাহলে তো আমার সম্পত্তি আমার বাবা মা রাখতে পারতো না। আমি দলিলগুলো দিয়ে আপনারা যাচাই বাছাই করে দেখেন, আলমগীর ভাই, হিরো আলমগীর ভাইকে জিজ্ঞেস করে দেখেন কতটুকু সত্য মিথ্যা, বাদল খন্দকারকে জিজ্ঞেস করে দেখেন, আমার ইন্ডাস্ট্রি অনেকেই জানে, আমার কলিগদের সবাইকে জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা, আলমগীর ভাইয়ের কথা যেহেতু বললেন, আপনার মা বলছিল সে একবার সমাধান করে দিয়েছিল, তারপর আপনি মানতেছেন না এই বিষয়গুলো। হ্যাঁ, আপনার আম্মু বলতেছিল যে আলমগীর ভাই, আমাদের নায়ক আলমগীর ভাই বিষয়টা সমাধান করে দিয়েছিল একবার, কিন্তু আপনি মানছেন না। আমি কি মানবো?
আমার যত অর্থ আমি এই যাবৎকালে ইনকাম করছি, আমার সমস্ত অর্থ তার আত্মসাৎ করেছিল। আমার মা হচ্ছে মেন ক্রিমিনাল। ওনার ইনস্ট্রাকশন এই টাকাগুলো সরানো হয়েছিল, আমার সম্পত্তিগুলো অন্যদের নামে রাখা হয়েছিল, যার কোনো কিছু আমাকে 4 ভাগের 3 ভাগই তারা আত্মসাৎ করছে, 1 ভাগ আমাকে ফেরত দিছে। তো ফেরত যেটা দিছে সেটাই তো আমি আজও পর্যন্ত ভোগ দখলে আমার হাতে পাই নাই। আর টাকা তো ক্যাশ টাকা তো ফেরতই পাই নাই। আমার মার কাছে আমি স্বর্ণ দিছি, রাখতে দিছি মেয়ে হিসাবে, সেই স্বর্ণ তো কোনোদিন আমাকে ফেরত দেয় নাই। তো ওনার সম্পর্কে আর কি বলবো। আচ্ছা আপু, এখন যেহেতু সে থানায় সাধারণ ডায়েরি করেছেন, বলেছেন মামলা করতে ভালো মা খারাপ মার মধ্যে পার্থক্য আছে। মা তো মাই, কিন্তু পৃথিবীতে সব মাই কি ভালো? অবশ্যই মারা ভালো, কিন্তু ভালো মাও আছে, খারাপ মাও আছে। মা অনেক সময় দেখা যায় মেয়েরে ওই পৃথিবীর ইতিহাসে আছে না, মেয়েকে দিয়ে খারাপ কাজ করায়, মেয়েকে দিয়ে ব্যবসা করায়। আচ্ছা মা মেয়েকে খুন করে না, সম্পত্তির জন্য ভাই বোনকে খুন করে না, তা সেইটা আমার বলাই হয়েছে ভাই। আচ্ছা, আরেকটু বিষয়, আপনার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছে, তারা মামলা করতেও প্রস্তুত এইসব বিষয়ে, এটা নিয়ে আপনার আসলে ভাষ্য কি? মামলা করলে তো হবে না, তার সত্যতা থাকতে হবে না। আমি তো মামলাতে যাচ্ছি এখন। আপনি মামলা করবেন? অবশ্যই মামলা করবো, কারণ আমার ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছে এবং বহুতবার আমাকে মার্ডার করার চেষ্টা করছে, আমার টাকা আত্মসাৎ করছে। আমি তো তখন মাফ করে দিচ্ছি, কিন্তু এখন তো আর করবো না। মা বোনদের আসামি করে মামলা করছেন? আপনি ইনকোয়ারি করলে তো পাবেন। আমার দলিল পাঠাচ্ছি, তাহলে আমার দলিলে যে অংশটুকু রাস্তা আছে, তাহলে সেটা রেস্ট্রিকতা করা যে রাস্তাটা আছে, সেটা তো আমার প্রাপ্য নাকি? হ্যাঁ, আমি না হলেও সাধারণ একটা মানুষের যদি রাস্তা কেউ আটকে রাখে, তাকে সেটা কি সে তার পাওয়ার অধিকার নাই? আচ্ছা, আছে কিনা? আছে। তো যদি থেকে থাকে, তাহলে সেটা অনুযায়ী তো আমার রাস্তা দিয়ে আমার হাঁটার কথা। কোথায়? আমি তো রাস্তা দিয়ে হাঁটতে পারি না, আমার জায়গায় যেতে পারি না। সেটাই তো তারা দখল করে রাখছে। এই যে এরকম নোংরামি করে, ভয়ভীতি দেয় বলে আজও পর্যন্ত 2008-এর রাস্তা আমি আজও পর্যন্ত ভোগ দখল করতে পারি নাই। আচ্ছা, আপনার মা বলতেছিল খুলনাতে আপনার 2টা জায়গা, একটা বাড়ি, পুবাইলে আপনার বাড়ি, ধানমন্ডি বাড়ি, তারপর কেন? ওটা আমার শোনেন, আমার নামে স্কাটনের 2টা, সেটার কাগজ আমার কাছে আছে। আমার নামে 2টা ফ্ল্যাট রাখা হয়েছিল। সেই ফ্ল্যাট আমার টাকা দিয়ে 2টা ফ্ল্যাট কেনা হয়েছিল, বুকিং দেওয়া হয়েছিল এবং 50 লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। সে কাগজপত্র দলিল আমার কাছে আছে। তো এটা আমার ভাইয়ের নামে রাখছিল, দীপুর নামে। সেটা রাখার পরে লিগ্যাল গার্জিয়ান ছিলেন, আর তখন দীপু হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ছিল, যার কারণে তার গার্জিয়ান থাকে তার বাবা মা, তাই না? তো ওই ফ্ল্যাটটাও তারা খেয়ে ফেলছে, টাকা উঠাই নিছে। ওই লোকের নাম্বার দিচ্ছি, তাকে জিজ্ঞাসা করেন টাকা কোথায় হ্যান্ড ওভার করছে, কার কাছে হ্যান্ড ওভার করছে। আচ্ছা, আমার বাপের তো কোনো ইনকাম ছিল না, জমিদারিত্ব ছিল, তো জমিদার থেকে তো আর টাকা আসে না। আর ঢাকা শহরে চলতে গেলে আমি জমিদার বললে তো আর সংসার চলে না, পড়ালেখার খরচ চলে না, ওই গাড়ির তেল আসে না, কাপড় চোপড় আসে না, আরো এক্সপেন্সেস আছে, ওই ডাক্তারের বিল আসে, এক্সপেন্সেস আছে। সেগুলো তো আমি জমিদার বললে কি ওই ডাক্তারকে ফিস মাফ করে দেয় না, ট্যাঙ্কি ভরে তেল দেয় না, বাড়ি ভাড়া মাফ করে? তাদের তো ওখানে, তাদের তো, আমার বোন তো তখন ছোট, ভাই ছোট, আমার বাবার কোনো ইনকাম নেই, তাহলে তারা চলছে কিভাবে? আমার মার তো কোনো ফ্যামিলি ইনকাম নেই। আচ্ছা, এটা কি বলতে পারি পরিবারের কারণে আপনি এখন নিঃস্ব? অবশ্যই নিঃস্ব। আচ্ছা, হয়তো 2008-এর পরে আমি 0 থেকে আবার কাজ করা শুরু করছি, করে আমি স্টেবল হওয়ার চেষ্টা করছি। তাও ওই যে মিথ্যা কথা বলতেছেন, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আপনারা যদি আমার বাড়ি আর গাড়ি দেখাইতে পারেন। ইভেন আমার নামে একটা গাড়ি ছিল, সেই গাড়িটাও দিব কদিন আগে, 1 বছর আগে চুরি করে নিয়ে গেছে। ওই মান সম্মানের হয়তো, কিন্তু এখনো পর্যন্ত ওই গাড়ি না, মানে অভিযোগও দেই নাই। আচ্ছা, অথচ গাড়ির কাগজপত্র আমার নামে আমি পাঠাই দিচ্ছি, দেখেন। বুঝতে পারছি। আয়াত কেমন আছেন? সবাই ভালো আছেন, ধন্যবাদ। আচ্ছা আপু, হ্যালো। হ্যাঁ বলেন। নতুন করে কি কাজে ফেরার সম্ভাবনা আছে কিনা, নাকি পুরোপুরি সংসারী থাকবেন? কাজের মধ্যে ফিরবো কিনা জানি না, ইচ্ছা নাই। কারণ 1 বছর কাজ করার পরে মিডিয়ার কিছু লোক যখন নোংরা ভাবে শিল্পীকে প্রেজেন্ট করে, না জেনে, তার সম্পর্কে না বুঝে, এরকম বাজে বাজে তাদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এরকম বাজে বাজে মন্তব্য করে, তখন না নিজের কাছে মনে হয় যে কেন ইন্ডাস্ট্রিতে আসলাম, কেন কাজ করলাম। 30 বছরে
নিজের কোনো আত্মসম্মান মানে আত্মসম্মানে লাগে ভাই এই সমস্ত কথাবার্তা। কারণ দিন শেষে কিন্তু আমরা সমাজে বাস করি। হ্যাঁ, আমাদের কিন্তু সমাজে ধরেন 8-10টা মানুষের সাথে উঠা বসা করতে হয়। আমি ধরে নিলাম যে আমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তো আমি এত বছর কাজ করে আমার সম্পর্কে রেপুটেশনটা কি দিল? আমি ভূমিদস্যু? হ্যাঁ, আমি আমার স্বীকৃতি কি? আমি এই এত বছর ভাই বোন মানুষ করে, বাপ মা লালন পালন করে, দাদার ফ্যামিলি, নানার ফ্যামিলি, সবার প্রয়োজন মিটানোর পরে দিন শেষে আমি ভূমিদস্যু? আমি এই ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ করতে চাই? কি আছে তাদের আত্মসাৎ করার মতো? আচ্ছা, আপনার মা একটা কথা বলতেছিল যে আদনান ভাই আপনাকে স্ত্রীর মর্যাদা এবং সন্তানের মর্যাদা স্বীকৃতি দিচ্ছেন, একটা বলতে। এটা তো ওনার প্রবলেম। উনি তো আমার সন্তান হিসাবে আমার যোগ্য ন্যায্য পাওনাটা বুঝাই দেয় নাই। হ্যাঁ, তাহলে উনি আর একজনেরটা নিয়ে কি বলে? আমি ওনার কাছে, আমার মার কাছে বলছি যে ভাই মা, আপনি আমার স্বীকৃতি দেন, আমার বাচ্চার স্বীকৃতি দেন। আমি কি মিডিয়ার কারো কাছে যে বলছি যে ভাই আমার স্বীকৃতি দেন, আমি খালে পড়ে আছি, খারাপ আছি? এগুলো কি কোথাও বলছি ভাই? না, এই যে তানভীর তারেক নামে একজন সাংবাদিক আছেন, যে উনি অতি উৎসাহিত হয়ে তার পার্সোনাল ক্ষোভ মেটানোর জন্য উনি আমাকে মিথ্যাবাদী বলছেন। আমি কি কোথাও মিথ্যা কথা ওনাকে বলছি? কাউকে বলছি? আমার তো কোনো স্টেটমেন্টই নাই, তাহলে আমাকে মিথ্যাবাদী কেন বানানো হলো? তা আগামী 30 বছর মানে আমি গত 30 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে এই পুরস্কার পাইলাম। সাংবাদিক বলেন, মিডিয়া বলেন, আমি তো আমার ফ্যামিলি মনে করি, আমি তো একটা অংশ তাদের। কোনো ভাই, কোনো বোনের সম্পর্কে কে ধরে নোংরা কথা বলে শুনছেন কোথাও? আসলে যদি আমাকে কেউ ভালোবাসতো, যারা দিয়ে একজন খুচরা কথাবার্তা লিখে, তারা যদি তাদের ভাই বোনের সম্পর্কে এই ধরনের বাজে কথা লিখতো, আর্টিস্টদের কি কোনো সম্মান আছে, কোনো মূল্যায়ন আছে? তো আগামী আরো 30 বছর যদি ইন্ডাস্ট্রিতে কাজ করি, যদিও হয়তো মনে করছিলাম ইন্ডাস্ট্রিতে প্রডিউস করব, কাজ করব, তো এই সমস্ত দেখার পরে আর মানে মনে হয় না যে এখানে নিজের চেহারাটা আর কোথাও কাউকে দেখাবো। এই সময় আদনান ভাইয়ের সাপোর্ট কেমন পাচ্ছেন? হ্যাঁ, আদনান ভাইয়ের সাপোর্ট কেমন পাচ্ছেন? আপনাদের সাপোর্ট, আমাকে সবাই সাপোর্ট করবে, কারণ আমি কখনো অন্যায় কারোর সাথে করি নাই। আর আল্লাহ অন্তত পক্ষে আমার সাথে খারাপ কিছু করবে না, এটা আমি আমার বিশ্বাস আছে। না, আদনান ভাই এই সময় পাশে আছে কিনা এটা অবান্তর একটা কোশ্চেন। এখনো পর্যন্ত আমার ফ্যামিলি নিয়ে আমি কোনো ডিক্লারেশন দেইনি। আসলে না দেওয়ার কারণটা কি আসলে আপনি জানতে চাই? সবাই ইতিবাচক ভাবেই, কারণ আমার ফ্যামিলি যেভাবে আমার আরেকটা ফ্যামিলিকে নোংরা ভাবে প্রেজেন্ট করছে, তো আমি অন্তত পক্ষে তাদের কারো পরিচয় আনতে চাই মুখ দিয়ে, কারণ অসম্মানিত করবে। প্রত্যেকটা মানুষের সম্মান আছে। আমার যদি বেবির কথা বলে থাকে, তাহলে আমার মা আমার বাচ্চাকে বাচ্চার পরিচয় কি দিল? হ্যাঁ, তো প্রেজেন্ট কিভাবে করছে? আমি কারো কাছে তো স্বীকৃতি চাই নাই। আপনি আপনার জায়গায় ভালো আছেন? হ্যাঁ, আপনি আপনার জায়গায় ভালো আছেন? আমি চেষ্টা করছি ভালো থাকার জন্য, চেষ্টা করেছি, মানে আমি ভালো আছি, যেখানে যেভাবে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে ভালো থাকতে দিচ্ছে না আমার পরিবার। আমার সয় সম্পত্তি, টাকা পয়সা এখন মানে সবকিছু ছেড়ে দেওয়ার পরেও কাল হয়ে গেছে। আমার জানটুকু বাকি আছে, শুধু কখন আমি মরবো মানে সেই দোয়া করে হয়তো আমার ফ্যামিলি সারাক্ষণ, তাহলে হয়তো নিঃশর্ত ভাবে আমার জমি, টাকা পয়সা ভোগ দখল করতে পারে। দেখা যাক, বাকি জীবনটা আমি একটু ভালো খাইতে চাই, ভালো থাকতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। আর যদি অপরাধ হয়ে থাকে ভাই মাফ করে দিবেন, আর কিছুই বলার নেই আমার। আর একটু বিষয় বলতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে ফ্যামিলি নিয়ে মানে স্বামী সন্তান নিয়ে কিছু আপাতত ডিক্লারেশন আসতে চান না, কিন্তু অলরেডি কিন্তু ঘনমধ্যে স্বামী সন্তানের ছবি এসেছে এবং বিভিন্ন বিষয়ও এসেছে। এগুলো নোংরামি করবে বলে সাংবাদিকরা এক একজন এক এক রকম মন্তব্য করবে বলেই আমি আসলে কারণ আমি সবসময় বলেছি যে আমার বিয়ে শাদী এগুলো আমি ফিল্মে যে কাজ করেছি এটা আমার বাপ মার ডিসিশন ছিল, কারণ তারা আমাকে দিয়ে ইনকাম করেছে, আমাকে দিয়ে নদী পার হয়েছে। হ্যাঁ, কিন্তু ফিল্ম থেকে কিভাবে আমি সরে যাব বা আমি ভালো থাকবো বাকি লাইফটুকু, এটা তো আমার ডিসিশন। 40 বছর আমি হয়তো আমার বাপ মা ভাই বোনের গোলামি করেছি, বাকি যে সময়টুকু আমি বেঁচে আছি সেই সময়টুকু আমি তো অ্যাটলিস্ট ভালো থাকতে চাই, তাই না? আর থাকার অধিকার আছে তো আমার।
আপনি যেহেতু স্বামী সন্তান নিয়ে কিছু বলতে চাচ্ছেন না, যদি চুপও থাকেন সেক্ষেত্রে তো ওই নেতিবাচকভাবেও বিষয়গুলো ছড়াবে যেভাবে আসতেছে। চুপ থাকলে কি সমাধান হবে? আমি কি কোথায় চুপ থাকলাম ভাই? আমি তো না, না। অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করলাম। না সেটা বলছি না, পরিবার নিয়ে, স্বামী সন্তান নিয়ে, যে এখন আপাতত কিছু বলতে চাচ্ছেন না। এখন রিসেন্ট ইস্যু হচ্ছে আমার জমি, আমাকে ভূমিদস্যু বানানো হচ্ছে, হ্যাঁ, আমি বাবা মার সম্পত্তি দখল করছি, এই সমস্ত নোংরা কথা বলা হচ্ছে। আমি এটা এগেইনস্ট মানে খুব স্ট্রংলি প্রোটেস্ট করলাম। আর আমার এখন কোনো ইস্যুই নাই যে আমি আপনাদের কারো কাছে বলি নাই ভাই আমার স্বামীর বৈধতা দেন, আমার বাচ্চার বৈধতা দেন। আমার সংসারের খবর আমি জানি না। আমার মা জীবনে কোনোদিন আমার ভালো চাইও নাই, ভালো করেও নাই, সাথেও থাকে নাই। 4 বছর তো আমার বাবা, 5.5 বছর আমার বাবা আমার সাথে ছিল। ওনাকে তো ঘর থেকে বের করে দিয়েছিল, ডিভোর্স দিতে চেয়েছিল, যেটা আমি ঠেকাইছি। হ্যাঁ, তো আমার বাবা তো তাকে এই সমস্ত অনৈতিক কাজের জন্য তাকে আর আমার বোনকে বাসা থেকে বের করে দিয়েছিল। বাবা তো আমার কাছে থাকতো। ইভেন আমি তো জোর গলায় ওনার নামে কেস করতে চাই, আমার বোন আর ভাই এই মার নামে কেস করতে চাইছিলাম যে আমার বাবাকে স্লো পয়জন যে উনি মেরেছে। বাবা 4.5 বছর আমার কাছে ছিলেন। তো মাঝখানে 1 মাসে তার মৃত্যুর 2 মাস আগে উনি ওনাদের সাথে দেখা করতে যে উনি অসুস্থ হয়ে পড়েন। ওই ওনাকে ক্যাপচার করে এবং ওনাকে দেখে দেয়, আমার কাছে দেয় না। আমি তো এর আগে উনি যতবার অসুস্থ হয়েছে আমি ওনাকে আমার সর্বস্ব দিয়ে আমার এফডিএর ভাগে ওনাকে ট্রিটমেন্ট করেছি, সুস্থ করে বাসায় ফিরায় নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরে যখন ওনার আন্ডারে গেল বাবা 2 মাসের জন্য, তখন ওনাকে স্লো পয়জন দিয়ে ওনাকে ওই পূর্বের শত্রুতার জের ধরে ওনাকে আমার ওই বোন আর মা আমার বাবাকে মার্ডার করছে। তার প্রমাণও আমার কাছে আছে। হ্যাঁ, আমার বাবাকে দিত 2,000 টাকার দামের ইন্স্যুরেন্স, আর আমার মা নিত হচ্ছে 10,000 টাকার দামের ইন্স্যুরেন্স। সব প্রমাণ আমার কাছে আছে। এবং আমার বাবার যে লাইফ সাপোর্টে ছিল তার সমস্ত ট্রিটমেন্ট বের করছে আমি। আমার বোন ট্রিটমেন্ট করে। আজকে যে যত জমি নিয়ে লাফালাফি করছে, এই ভাই আমার বাপের সম্পত্তি নিয়ে বাবাকে বহুতবার মারধর করছে, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। আমার মা যে 2 নম্বরই করে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করে, সে সমস্ত তার দীপুর মুখের স্টেটমেন্টই আমার কাছে রয়েছে, যেটা আমি আপনাকে একটু পরে পাঠাচ্ছি, সেটা আপনি কালেক্ট করে নিন। আমার এফডিআর ভাই নিয়ে আমার বাবার ট্রিটমেন্ট করছি। তো আমার বাবার এত সয় সম্পত্তি থাকার সময় তাহলে আমার বাবাকে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করেছিল, ভালো একটা হসপিটালেও তো ভর্তি করে নাই। আমাকে ট্রিটমেন্ট করতেও দেয় নাই প্রথম দিকে, আর ভালো ট্রিটমেন্টও করে ওনাদের ফালায় রাখা হয়েছিল। বিনি চিকিৎসায় উনি আজকে মারা গেছে ওনাদের এই স্লো পয়জনের কারণে। ঠিক আছে, উনি আর আমার বোন মিলে মার্ডার করছে ওনাকে এই সম্পত্তির লোভে। ঠিক আছে, আপনি আসলে হঠাৎ করেই আপনি আড়ালে চলে যাওয়ার কারণে অনেক ধরনের কথা, অনেক ধরনের সংবাদ আসছে। হঠাৎ করে আড়ালে চলে গেছি, আমার কি একটা লাইফ নাই? আমি কি কোথাও দলিল করে দিয়েছি ভাই আমি জীবনে বাঁচতে পারবো না, ভালো থাকতে পারবো না, সারা জীবন গোলামি করতে হবে? আমি তো কোথাও চলে যাইনি। আপনি এদেশের একজন তারকা, আপনার খবর আমি জানতে কাজ চাই। করি না, ক্যামেরার সামনে আসি না, অভিনয় করি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। শাবানা ম্যাডাম কাজের থেকে অব্যাহত নিছে, কেউ কি তাকে অসম্মানী করে কথা বলবেন? ববিতা ম্যাডাম অবসরে চলে গেছেন কাজ করেন, তাই বলে অসম্মানী করে? একটা যার পার্সোনাল চয়েস, তাই বলে তো একটা শিল্পীকে আপনারা এভাবে নোংরা হয়ে প্রেজেন্ট করতে পারেন না। আপনি প্রত্যেকটা মানুষের একটা রিটায়ার্ড টাইম আছে। আমার কেস থাকা অবস্থায় আমি রিটায়ারমেন্ট নিছি। আমার মানে কি বলে এটাকে, আমার রানিং টাইমে আমি অবসর নিছি। তো এটা তো আমি কোনো অপরাধ করি নাই, ক্রাইম করছি আমি বলেন? না সেটা বলছি না। রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করছি না? 2টি কাজ নাকি অসমাপ্ত রয়ে গেছে শুনেছিলাম, আসলে তারা আপনাকে পাচ্ছে না কাজ করার জন্য। সেই দেখেন, এখন একটা ছবি শেষ করতে অনেক সময় লেগে যায়, যেমন ভালোবাসার। তো আমি দেখা যাচ্ছে যে এমন ছবি আছে যেটা আমি টাইম দিচ্ছি 2 মাসে শেষ করতে হবে, সেটা যদি আমি বছরে 2 বছর ধরে শেষ করে, সেটা ড্রাইভার কি আমার নেওয়ার কথা? তাহলে কি সেটা কি ভালোবাসার প্রজাপতি এবং কাঠগড়ার স্বজন সলভেন্ট না হলে সেই ছবিটা অনেক সময় লেন্দি প্রসেসে চলে যায়, সেটার জন্য তো শিল্পী দেয় না। নতুন করে আর ফেরার সম্ভাবনা নেই নাকি কাজে? হ্যাঁ, প্রডিউসিং এর ইচ্ছা আছে, প্রডিউস করবো আমি ইন্ডাস্ট্রিতে অবশ্যই। সেটা কবে নাগাদ হতে পারে আসলে? দেখি। হ্যাঁ, যদিও ছবিতে আগামী কয় বছর কাজ করলেও তো এই বদনামি করবে আমার সম্পর্কে। 1 সেকেন্ডে আমার সমস্ত সুনাম
ভালো কর্ম, স্বীকৃতি, রাষ্ট্রীয় পুরস্কার সবই অস্বীকার করবে। কাজে না থাকলেও আড়ালে থাকলেও তো এই বিষয়গুলো সামনে আসবে। আজকে আমি জীবনে এত বছর আমি সংগ্রাম করলাম আমার ভাই বোন আমার পরিবারের জন্য। ছবির যদি পরুষ করি তাহলে ছবির নাম দেব হচ্ছে ভাই বোন কেন শত্রু, মা কেন শত্রু, সম্পত্তির লোভে। এটা নিয়ে একটা সিনেমা বানাবো, হয়তো চলুক আর না চলুক ছবি প্রডিউস করবো। আমার জীবন কাহিনী নিয়ে আমি এটা প্রডিউস করবো, ঠিক আছে? আমার আগে তো প্রোডাকশন হাউস ছিল, ওই প্রোডাকশন হাউসটা দিয়ে আবার চালু করবো, মানে অন্তত আমার জীবনী দিয়ে একটা ছবি করবো। আদনান ভাই ভালো আছে? সবাই ভালো আছে। এতটুকু বলি যে ভাই অসম্মানের সাথে একটা শিল্পীকে বিদায় দিয়েন না। না না, তা তো নয়। মানসিক বিকারগ্রস্ত মানুষদের কথা শুনে মানে ভুল জাজমেন্ট করেন না। না সেটা না আপু, আমি বলি শিল্পী হিসেবে আমার এতটুকু ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, সেটা থেকে একটা শিল্পী হিসেবে চাওয়া। আমি 2 দিন ওয়েট করছি যে এরা কতটুকু নিচে নামতে, কত নোংরামি করতে পারে, কত অসভ্য হইতে পারে, কত জঙ্গলি জানার হতে পারে। আপনি আমাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমি সবকিছু পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু প্লিজ একটু জাজমেন্ট করবেন। আর আমি যেগুলো দিচ্ছি এইগুলো জাস্ট বোন হিসাবে একটা রিকোয়েস্ট থাকবে যে এইগুলো আপনি একটু সুন্দর করে একটু প্রেজেন্ট করে দিয়েন, তাহলে হয়তো আমার যে ইমেজটুকু আছে সেই ইমেজটুকু বেঁচে থাকবে। অবশ্যই আপু, অসুবিধা নেই। আপনি আমাকে পাঠান। আমি কোনোদিন মদ খাইনি, গাঁজা খাইনি, কোনো ক্রাইমের সাথে জড়িত নেই, অ্যাটলিস্ট শেষ ইমেজটুকু যাতে খারাপ না হয় এতটুকু রিকোয়েস্ট করব। ভাই 30 বছরের প্রাপ্তি হচ্ছে ফ্যামিলির কাছে শূন্য, আর মিডিয়ার কাছে কি হয় আমি জানি না। বাকি মিডিয়ার কাছেও তো শুনলাম যে শূন্য, তাহলে আর কি বলবো, তাহলে আর কিছু নাই। হ্যাঁ, আমার ভাইয়ের বক্তব্য আছে কিছু, আমার মা সম্পর্কে অ্যানালাইসিস। আমার মা যেমন আমার সম্পর্কে অ্যানালাইসিস করছে, তার সন্তানরা তার সম্পর্কে কি কি অ্যানালাইসিস করে, বা তার অরিজিনাল চেহারাটা কি। এই যে সুন্দর সুন্দর কথা বলছে, আমিও চাই যে উনি বলছে যে এমন সন্তান যেন কাউকে না দেয়। আমিও বলবো এরকম মা, এরকম অকৃতজ্ঞ ভাই বোন যেন পৃথিবীতে আল্লাহ কাউকে না দেয়। শুধু তাদের সাথে ব্যবহার করার পর এখন চিনে না, উল্টা গালি দেয়। তো এরকম ভাই বোন মা আর শত্রুকে যেন আল্লাহ না দেয়।